চন্দ্রিমা তালপাড়ে মোহান্তির মতো প্রখ্যাত তাত্ত্বিকরা দেখিয়েছেন যে পশ্চিমা নারীবাদ পুরো পশ্চিমা বিশ্বের নারীর সমস্যাকে একটি সাধারণ ছাঁচে ফেলে দেখতে চায়, যা আসলে বাস্তবসম্মত নয়। আমাদের দেশের শিক্ষিত মধ্যবিত্ত ও শহুরে সমাজ এবং আইনি সংস্কারের ক্ষেত্রে পশ্চিমা নারীবাদের প্রভাব বেশ স্পষ্ট। আমরা আগের পর্বে জেনেছিলাম কিভাবে নারীবাদী আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রূপ নিয়েছে, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় বিশ্বের সব অঞ্চলের নারীর লড়াই বা জীবন বাস্তবতা কিন্তু এক নয়। একটি কর্পোরেট অফিসে কর্মরত পশ্চিমা নারীর অধিকারের লড়াই আর আমাদের দেশের গ্রামীণ অঞ্চলের একজন সাধারণ নারীর বেঁচে থাকার লড়াই কি হুবহু এক হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে দুটি ভিন্ন মতবাদ, পশ্চিমা নারীবাদ এবং বৈশ্বিক নারীবাদ। আজকের পর্বে আমরা জানব এই দুই ধারার তাত্ত্বিক পার্থক্য এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এদের বাস্তব রূপটি কেমন। ইউরোপ ও আমেরিকার শ্বেতাঙ্গ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নারীদের জীবনের অভিজ্ঞতা থেকে মূলত উঠে এসেছে পশ্চিমা নারীবাদ। এই ধারার প্রধান লক্ষ্য ছিল পিতৃতন্ত্র। তারা মনে করে পিতৃতান্ত্রিক সমাজ ও আইনই নারীকে ঘরের চার দেয়ালে আটকে রেখেছে। পশ্চিমা নারীবাদ অনেক ক্ষেত্রে সনাতন পরিবার কাঠামো ও বিবাহ প্রথাকে নারীর শোষণের প্রধান জায়গা হিসেবে দেখে। তাই তারা নারীর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পোশাকের স্বাধীনতা এবং নিজের শরীরের ওপর পূর্ণ অধিকারের প্রতি সবচেয়ে বেশি জোর দেয়। ধর্ম ও সংস্কৃতিতে তারা প্রায়ই নারীর প্রগতি এবং স্বাধীনতার পথে প্রধান অন্তরা হিসেবে ব্যাখ্যা করে থাকে। পশ্চিমা নারীবাদের এই একক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা থেকে জন্ম নেয় বৈশ্বিক নারীবাদ। এটি মূলত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশের প্রান্তিক নারীদের কণ্ঠস্বর। চন্দ্রিমা তালপাড়ে মোহান্তির মতো প্রখ্যাত তাত্ত্বিকরা দেখিয়েছেন যে পশ্চিমা নারীবাদ পুরো পশ্চিমা বিশ্বের নারীর সমস্যাকে একটি সাধারণ ছাঁচে ফেলে দেখতে চায়, যা আসলে বাস্তবসম্মত নয়। বৈশ্বিক নারীবাদের মূল ভিত্তি হল ইন্টারসেকশনালিটি বা বহুস্তরীয় নিপীড়ন তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী একজন নারীর লড়াই শুধু পিতৃতন্ত্রের বিরুদ্ধে নয়, তার জীবন একই সাথে বর্ণবাদ, শ্রেণীভেদ, চরম দারিদ্র্য, সাম্রাজ্যবাদ এবং নব্য উপনিবেশবাদের মতো নানান জটিল শেকল দিয়ে বাঁধা। বৈশ্বিক নারীবাদ ধর্ম ও সংস্কৃতিকে পুরোপুরি বর্জন করে না, তার ভেতরে থেকেই নারীর মর্যাদা ও অধিকার আদায়ের পথ খোঁজে। বিশ্বজুড়ে এই দুই ধারার প্রভাব ছিল ভিন্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমা নারীবাদের কারণে বিশ্বজুড়ে নারীর রাজনৈতিক ভোটাধিকার, কর্মক্ষেত্রে সমান মজুরির আইন ও প্রজনন স্বাস্থ্য অধিকারের মতো বিষয়গুলো আইনি স্বীকৃতি পেয়েছে। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় মিটু আন্দোলনও পশ্চিমা লিবারেল নারীবাদের একটি শক্তিশালী সামাজিক রূপ, যা কর্মক্ষেত্রে নারীর সুরক্ষাকে আন্তর্জাতিক এজেন্ডায় পরিণত করেছে। অন্যদিকে বৈশ্বিক নারীবাদের কারণে জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বুঝতে পেরেছে যে উন্নয়নশীল দেশের নারীদের জন্য কেবল ব্যক্তি স্বাধীনতার কথা বলা যথেষ্ট নয়, তাদের জন্য সবার আগে প্রয়োজন মৌলিক মানবাধিকার, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি। এই ধারাটি বহুজাতিক কোম্পানিগুলোর দ্বারা তৃতীয় বিশ্বের সস্তা নারী শ্রমিকদের শোষণের বিরুদ্ধেও বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করেছে। আমাদের বাংলাদেশের সমাজ বাস্তবতা ও অর্থনীতিতে এই দুটি ধারারই এক অদ্ভুত সংমিশ্রণ লক্ষ্য করা যায়। যদিও ভারতীয় উপমহাদেশে বেগম রোকেয়ার হাত ধরে নারী মুক্তির একটি নিজস্ব ধারা তৈরি হয়েছিল, বর্তমান বাংলাদেশে পশ্চিমা ও বৈশ্বিক দুই ধারারই স্পষ্ট প্রভাব রয়েছে। আমাদের দেশের শিক্ষিত মধ্যবিত্ত ও শহুরে সমাজ এবং আইনি সংস্কারের ক্ষেত্রে পশ্চিমা নারীবাদের প্রভাব বেশ স্পষ্ট, যেমন পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010, যৌতুক নিরোধ আইন এবং কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশনাগুলোর মূল অনুপ্রেরণা এসেছে পশ্চিমা প্রাতিষ্ঠানিক নারীবাদের ধারণা থেকে।
একইভাবে নিজের শরীর ও প্রজনন স্বাস্থ্যের ওপর অধিকার প্রতিষ্ঠার সচেতনতা তৈরিতে কাজ করেছে বিভিন্ন আন্তর্জাতিক এনজিও, যা মূলত পশ্চিমা ভাবধারা থেকেই এসেছে। আবার শহরে তরুণীদের মাঝে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে আন্দোলন গড়ে উঠেছে, যেমন পোশাকের স্বাধীনতা, বডি শেমিং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া, বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে আইনি স্বীকৃতি চাওয়া বা সাইবার বুলিং এর বিরুদ্ধে আওয়াজ তোলা, সেখানে পশ্চিমা ধারণার বড় প্রভাব দেখা যায়। শহুরে শিক্ষিত সমাজ পার হয়ে যদি আমরা এদেশের মূল স্রোতের প্রান্তিক ও কর্মজীবী নারীদের দিকে তাকাই, তবে সেখানেও বৈশ্বিক বা উন্নয়ন নারীদের বাস্তব রূপটি বেশি দৃশ্যমান হয়। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদান অপরিসীম, যেখানে প্রায় 40 লাখের বেশি নারী শ্রমিক কাজ করেন। এই নারীদের ঘর থেকে বের হওয়া পশ্চিমা ধারণার মতো কেবল পিতৃতান্ত্রিক পরিবার কাঠামো ভাঙার উদ্দেশ্য ছিল না, বরং এটি ছিল টিকে থাকার ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই। তাদের দাবিগুলো মূলত ন্যূনতম মজুরি বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ যেমন রানা প্লাজা ট্র্যাজেডির পর নিরাপত্তা এবং মাতৃত্বকালীন ছুটির মতো বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত। আবার পশ্চিমা নারীবাদ যেখানে পরিবারকে অনেক সময় শোষণের ক্ষেত্র মনে করে, বাংলাদেশের বাস্তবতায় গ্রামীণ ও উপশহরের নারীরা পরিবারকে পুরোপুরি বর্জন করতে চান না। রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তার সংকটের কারণে এদেশে পরিবারই নারীর সবচেয়ে বড় সেফটি নেট বা সামাজিক ঢাল হিসেবে কাজ করে। তাই এদেশের নারীরা মূলত পরিবারের ভেতর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক অংশীদারিত্ব চান। পাশাপাশি ব্র্যাক বা গ্রামীণ ব্যাংকের মতো এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে। বড় বড় তাত্ত্বিক আলোচনার চেয়ে নারীর হাতে সরাসরি অর্থনৈতিক নিয়ন্ত্রণ তুলে দিয়ে গ্রামীণ সমাজ কাঠামোতে পরিবর্তন আনার এই প্রক্রিয়াটি বৈশ্বিক নারীবাদের একটি অন্যতম উদাহরণ। পরিশেষে বলা যায়, পশ্চিমা নারীবাদ বাংলাদেশকে অধিকারের ভাষা, আইনি লড়াইয়ের হাতিয়ার এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের চেতনা দিয়েছে। তবে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর প্রান্তিক ও গ্রামীণ নারীদের জীবনের বহুমুখী সংকট, যেমন দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং শ্রেণী বৈষম্য পুরোপুরি বুঝতে এবং তার সমাধান করতে হলে বৈশ্বিক নারীবাদের বহুস্তরীয় দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই। লিঙ্গের লড়াইকে যখন আমাদের দেশের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে মেলানো সম্ভব হয়, তখনই বাংলাদেশের নারী আন্দোলন পূর্ণতা পায়। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।